জরিনার বাচ্চা হবে, আতুর ঘরে ভিড় করছে তার ননদেরা। মা শাশুড়ি অদূরে বসেছেন। দাই বেটি বাচ্চা প্রসব করানোর সাজ সরঞ্জাম তৈরি করে বসে আছে। পাশেই মাটির বিছানায় কাটা মুরগির মতো ছটপট করছে জরিনা। দরজার সামনে জরিনার মেয়েরা বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে। মায়ের অসহায় অবস্থা দেখছে। জরিনার বড় মেয়েটার বয়স 9, মেজোটার 7, ছোট দুটোর একটার বয়স 5, অন্যটার 3। জরিনা এবারে বাচ্চা ধারণ করা হচ্ছে মেয়ে। শাশুড়ি বেচারি মেজাজ বেজায় গরম। রাগে দুঃখে তার কথা বলা বন্ধ হয়ে গেছে। জরিনার মা ফেল করা প্রার্থীর মতো মুখ চুন করে বসে আছেন। জরিনার শাশুড়ি আজুদা বেগম ভারী গলায় হাঁকছালেন, জবেদার মা কাম শুরু করানোর আগে উজু কইরে লও, ফাড়া কাইটে যাক। কন না খালা আম্মা, আমি উজু কইরে বইছি, আসরের নামাজটা পইরা তারপর কামে হাত দেবো, অহনো দেরি আছে। আরজুদা বেগম দীর্ঘশ্বাস ফেলে বেড়ার দেওয়ারে হেলান দিলেন। এই অবস্থাতে পুত্রবধূকে ধমকালেন, আরে বেটি চিল্লাইও না, একটু ধৈর্য সহ্য রাখো। হাহা কইরা চিল্লাইয়া পাড়া মাথায় করতেছ যে, মানসি কি বলো কয়, শরম করো শরম। জরিনা শাশুড়ির কথায় দাঁতে দাঁত চেপে কষ্ট সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যথাটা থেমে থেমে উঠছে, সহ্য করা মুশকিল হয়ে যাচ্ছে। আরজুদা সেদিকে তাকিয়ে মুখ কচকালেন। ছেলের বউয়ের আধিক্যতা দেখে রাগ হচ্ছে তার। এসব হয়েছে তার ছেলের আহ্লাদে। এমনিতে বাচ্চার চিন্তায় তার অস্থির লাগছে। আজ যদি এই বেটির পেট থেকে মেয়ে বের হয়, তাহলে তিনি কি করবেন তিনি নিজেও জানেন না। যদিও জরিনার পেটের ভাবসাব বলছে ছেলে হবে, কিন্তু চেহারার সৌন্দর্য বলছে মেয়েও হতে পারে। জনশ্রুতি আছে, মেয়ে পোয়াতির মা সুন্দর আর ছেলে পোয়াতির মা বান্দর। এসব ভেবে মনটা তখন খারাপ হয়ে যায়। জবেদার মা অবশ্য আশা দিচ্ছে যে ছেলেই হবে, কিন্তু আরজুদা বিশেষ ভরসা পাচ্ছেন না। তার কপালে নাতির সুখ নেই। ঘর ভর্তি মেয়েই দেখে যেতে হবে তাকে। এমন না যে মেয়ে তার পছন্দ নয়। তার নাতনিগুলো এমনিতে ভারী মিষ্টি, তাই বলে বাড়িতে মেয়েদের হাট বসাতে হবে এমন তো কোনো কথা নেই। এমনিতে চোখের সামনে এক হালি ঘুরঘুর করছে। এবার কি পঞ্চপুত্রী 5 কাহন রচনা হবে নাকি? জবেদার মা কাজ শুরু করার আগে উজু করে নামাজ পড়ে নিলেন। জরিনাকে পরীক্ষা নিরীক্ষার পর জানালো ওসব অত্যাসন্ন। আরজুদা বেগম তখনই ধমকে আরও ধাক্কা দিয়ে নাতনিদের বের করে দরজা বন্ধ করে দিলেন। জবেদার মা বহু পুরাতন দায়ী, তার কাজের হাত বড় পাকা। কিছুদিন আগে সদর থেকে ট্রেনিং নিয়ে এসেছে। এরপর থেকে নিজের একটা ব্যাগ রয়েছে, হাতে হরেক রকম প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র গোছানো থাকে। জরিনা এবার বাচ্চাটা উল্টো জেনে সেরকম প্রস্তুতি নিয়েই রেখেছিল। সকালে বাড়ি এসে জরিনার পেটে এক দফা তেল মালিশ করে বাচ্চা ঘুরিয়ে দিয়েছে। দুপুরে আরেকবার। বাচ্চা এখন ঠিকঠাক পজিশনে আছে। এখন সহি সালামতে দুনিয়ায় আসার অপেক্ষা। শুরু হলো প্রসব যুদ্ধ। পৃথিবীর কোনো প্রাণী তার সন্তান প্রসবে বোধহয় এত কষ্ট পায় না যা মানুষ তথা নারী জাতি পায়। এর কারণ সম্ভবত নারীর জন্ম সরাসরি জান্নাতে বলে। সে দুনিয়ার কষ্ট সহ্য করতে পারে না, সবসময় আদর কত চায়, তাকে সহজে সন্তুষ্ট করা যায় না। প্রায় 8 ঘন্টা কসরত আর জরিনার আকাশ ফাটানো কলেজে ছেঁড়া চিৎকারের পর বাচ্চার তীব্র তীক্ষ্ণ স্বরের কান্না পুরো বাড়ি মাতিয়ে তুলল। জরিনা ততক্ষণে পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ছে। কিছুক্ষণ তারস্বরে কান্না করার পর নবজাতক শান্ত। এরপর আরজুদা বেগম পালা। একমাত্র নাতনিকে কোলে নিয়ে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তার কান্না যে দুঃখের নয়, এটা বোঝার পরে ঘুমিয়ে পড়ল জরিনা। তার ঠোঁটে যুদ্ধ শেষে বিজয়িনীর হাসি, যদিও তার শরীরে একরত্তি শক্তি অবশিষ্ট নেই। 5 সন্তানকে দাওয়ায় মাদুরে পেতে নাস্তা খেতে বসিয়েছে জরিনা। 6ষ্ঠ জন ঘরে ঘুমাচ্ছে। বারান্দার এক কোণে কাঠের চৌকির উপর শুয়ে আছে বৃদ্ধ আরজুদা বেগম। তাকে এখনো নাস্তা দেওয়া হয়নি। জরিনা নাস্তা করছে। সে তার 5 সন্তানকে আগে নাস্তা দিবে, তারপর অন্য কিছু। সবার আগে নাস্তা পাবে তার কলিজার টুকরো পুত্র জুয়েল, তারপর 4 মেয়ে
সাথী, বিথি, ইথি আর জ্যোতি। ষষ্ঠজন এখনও মুখে ভাত দেওয়া হয়নি। বুড়িকে নাস্তা দেওয়া হবে সবার শেষে, এটাই জৈনের সিদ্ধান্ত। প্রথমত বুড়িতে খিদে কম, দ্বিতীয়ত তার নাস্তা খাবার পর পান ছেঁচে দেওয়া লাগে, তামাক সেরে যে দেওয়া লাগে, নানান ফ্যাকড়া। এই মহিলার আবার পান খাবার পাশাপাশি তামাক খাবারও শখ। কি বিচ্ছিরি একটা শখ! এই বাজে অভ্যাসটা নাকি তিনি তার নন্দাইয়ের কাছ থেকে পেয়েছেন। সেই লোক নিয়মিত তামাক খেত। এ বাড়িতে এলে তাকে তামাক সেজে দিত আরজুদা। একদিন গল্পের ঠাউরে এক টান দুই টান, ব্যাস। সেই থেকে এই কুঅভ্যাস। এসব কথা সবাই সাথীর বাবার কাছ থেকে শোনা। জয়িনা অবশ্য সবটা বিশ্বাস করতে চায়নি। তার শাশুড়ি যে যৌবনকালে বেশ পাড়াবাড়ি ছিল তা বলার অপেক্ষা রাখে না। বুড়ো বয়সে এসে বউ শাসানি শিখেছে। জয়িনা আজকাল তাকে একদমই পাত্তা দেয় না। কেনই বা দিবে? আজ সে যে দুটো ফুটফুটে ছেলের মা। সৌভাগ্যবশত জয়িনার শেষের সন্তানটিও পুত্র হয়েছে। মাস ছয়েক আগে কোল আলো করে এসেছে তার ষষ্ঠ সন্তান, দ্বিতীয় পুত্র আপেল। জয়িনা শখ করে ওর নাম রেখেছে আপেল, জুয়েলের ভাই আপেল। আপেল অবশ্য আপেলের মতো লালচে নয়, যথেষ্ট কালচে। তাতে জয়িনার আক্ষেপ নেই। সোনার আংটি আবার বাঁকা। তার এখন সুখ করার দিন, দাপটের সাথে জীবনযাপন করার দিন। বিগত বছরগুলো মেয়ে জন্ম দিতে গিয়ে ওই বুড়ির হাতে যত ক্যাচানি খেয়েছে তার সব এখন ফেরত দেওয়ার পালা। বউ, আমার নাস্তা হয়েছে। চৌকির উপর স্লান সুরে আওয়াজ দিল আরজুদা বেগম। জয়িনা বিরক্ত হয়ে জবাব দিল, হইছে, আপনারে দিমু না বলে তাওয়ার উপরে পরাটা উল্টায় জয়িনা। কিনারায় ঘেঁষে সাবধানে তেল ঢেলে গজগজ করতে থাকে। রোজ এক কথা, নাস্তা হয়েছে, নাস্তা হয়েছে। নাস্তা হইলে কি আমি খাইয়ে বসে থাকি? ডাইকা দেই না? বুড়ি চুপসে যায়। বয়স বেড়েছে তার, শরীর আর চাপার জোর দুটোই বিদায় নেই নিচ্ছি করে। একটু কথা বললে হাঁপিয়ে যান। তার উপর পেটে জমেছে খিদা। মুখ ভার করে বিছানায় লেপ্টে থাকেন আরজুদা। বিছানায় শুতেই পান বড় নাতনির কণ্ঠ, আমারে পরে দাও মা, দাদিরে আগে দাও। চুপ থাক, নিজের খাওয়া না খা। আইসি দরদ দেখাতে। আরজুদা দীর্ঘশ্বাস ফেলেন। জয়িনার আজকে দাপটের অনেকটা তার আগের দিনের মতো। বিয়ের পরপর জয়িনাকে ঠিক এভাবে অভুক্ত রেখে শাসাতেন তিনি। খেতে চাইলে বলতেন, ধৈর্য ধরতে শেখো। মায়ের মানুষের ধৈর্য ধরন লাগে। বাম্মা কিছুই শেখায়নি, পাড়ায় পাঠায় নাকি? জয়িনা এখন সেসব ফেরত দিচ্ছে তাকে। আর একটা দীর্ঘশ্বাস ফেলে আরজুদার। তখনই টের পান সাথীর ফিসফিস কণ্ঠস্বর, দাদি, এটা তুমি খাও, আমি পরে খাবো, আমার খিদে নেই। আরজুদা পরম বিস্ময় নিয়ে উঠে বসেন নাতনিকে এক নজর দেখে। এই মেয়েটাকে জন্মের পর ওকে আর ওর মাকে কত দুচ্ছাই করেছেন তিনি, আর সেই মেয়েটা তাকে নাস্তা সাজছে। চোখের জল এলো আরজুদার। ঝাপসা চোখে রান্নাঘরটা শূন্য পিঁড়িটাতে দেখলেন। বুঝতে পারলেন জরিনা তার ছোট ছেলেকে খাওয়াতে ভেতরে গেছে, তাকে নাস্তা না দিয়ে চলে গেছে। চাইলে নাস্তাটা দিয়ে যেতে পারত, কিন্তু সে তা করবে না। ইচ্ছে করে সে এমন করছে। এতদিনে জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলো। জৈন প্রতিশোধ নিচ্ছে তার উপর। আরজুদা নিঃশ্বাস ফেলে কাপা হাতে বড় নাতনির আনা নাস্তা থেকে পরোটা ছিঁড়ে মুখে দেন। প্রচণ্ড খিদা পেয়েছে তার। মনসুর আজ শহর থেকে 4টি থান কাপড়ের পেটি এনেছে। 4টা 4 রঙের। মনসুর তার 4 মেয়েকে ডেকে কাপড় বাছাই করে নিতে বলল। মেয়েরা খুব আনন্দ নিয়ে কাপড় বাছাই করতে লাগলো। জুয়েল দৃশ্যটা দূর থেকে দেখে সোজা মায়ের কাছে গেল। মা, আব্বা যে আগের জন্য কাপড় আনছে, আমারটা কই? কী কোষ? জৈনের কলজাটা মুচড়ে ওঠা। আহারে, আমার সোনার টুকরোটা। জৈন তাড়াতাড়ি কোল থেকে ছোট ছেলেকে নামিয়ে দিয়ে এসে স্বামীকে বলেন, কী ব্যাপার, আমার ছেলের কাপড় কই? মায়েগোর জন্য আনছেন, আমার পোলারটা কই? আচ্ছা, একেবারে কি সব কেনন যায়? হাতে টাকা থাকা লাগে না? তাছাড়া মাইয়েরা পরের ঘর যাইব, মুখ ফুটে নিজের পছন্দ অপছন্দের কথা কইতে পারবো না। আগে সগাল্লাত আগে পূরণ করা উচিত। অত কথা জানি না। আমার পোলার শখ পূরণ না হইলে আমি কাউরে শখ পূরণ করতে দিব না। মাইয়া মাইয়া কইরে যে পাগল হন, মাইয়া আপনারে কি দিবে? উল্টো দুনিয়ার যৌতুক দিয়া বিদায় দিতে হইব। আগে
পিছনে টাকা না ঢাললে পোলার পিছনে ঢালেন, কামে লাগলো। ফালতু কথা বলবা না জরি। আমার মেয়েরা স্বামীর ঘরে কষ্ট করবে, সুখ করবে, সেটা তাগো কপালে, আমার হাতে নেই। কিন্তু বাপের ঘরে কষ্ট করব, এটা আমি মানতে পারুম না। আমার সাধ্যের ভিতরে যা সম্ভব তা আমি করব। পোলার কি আছে যে নিজে কামাই কইরা খাইতে পারবে, বউরে অর্ডার করতে পারবে? আমার মাইয়েরা তো পারবা না। সারা বাড়ি লইগা রানবো, কিন্তু নিজের পছন্দ মতো খাওয়ারের কথা মুখ ফুটে কইতে পারবো না। শোনো, মাইয়াকে কিছু দিতে গেলে তুমি কোনো সময় মানা করবা না। তারা আমার কলিজার টুকরো, খুব ভালো কথা। মাইয়াকে দিবেন দেন, লগে আমার পোলারেও দিতে হবে। এক চোখে নুন এক চোখে তেল দিবেন, এটা চলবে না। এক চোখে নুন আমি দেই না, তুমি দাও। পোলার জন্য মাছের মাথা বেশিটা, বড়টা তুমি আলাদা করো, আমি করি না, ভাইবে দেখো। কি বাপ হইয়া এইটা কইতে পারলেন? আসলে আমার পোলাটারে আপনি দেখতেই পারে না। আপনি কি বাপ না অন্য কিছু? মনসুর বিরক্ত হলে আর কিছু বলে না। জয়না এই পুত্রপ্রীতি নতুন নয়। 4 মেয়ের জন্মের পর গঞ্জনা সহ্য করেছে, এক জুয়েলকে পেয়ে সব গঞ্জনার ঝাল যেন উগরে দিয়েছে। এমন করে যেন সে একাই জুয়েলের মা। মনসুর কিছুই না। জুয়েল বেড়ে উঠতে থাকে মায়ের আদরে। জঠরে যতটা না আদর পেয়েছে, তার দ্বিগুণ আদর পাচ্ছে সে দুনিয়ার জীবনে। স্বাভাবিকভাবে সে প্রচণ্ড অভিমানী আর জেদি হয়ে বড়ে উঠছে। জয়িনার আশ্রয় প্রশ্রয় সেই যে ধীরে ধীরে রূপ নিচ্ছে রাগে। সবাই জানে জুয়েল মায়ের আদরের বলে একটু বেশি মেজাজি। কাউকে পাত্তা দিয়ে অভ্যাস নেই তার, দরকারও পড়েনি। বুদ্ধি হবার পর থেকে দেখে আসছে বাড়ির প্রতিটা সদস্য তাকে সমীহ করে চলে। সবচেয়ে বেশি সমীহ করে তার মা জয়িনা। বাকি ভাই বোনগুলো জুয়েলের সামনে একেবারে চুপ থাকে। এর কারণ জুয়েল রেগে গেলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আবার জুয়েল খাওয়া বন্ধ মানে বাড়ির কেয়ামত। জুয়েল অভুক্ত থাকলে জয়িনার পৃথিবী উল্টে যায়। ঘরে রান্নাবান্না বন্ধ থাকে সেদিন। জয়িনার কলিজার টুকরো জুয়েল না খেয়ে থাকবে আর বাকিরা পেট পুড়ে খাবে আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে, তা হবে না। ফলে বাধ্য হয়ে সবাই তখন জুয়েলের পা ধরে তাকে একে শান্ত করে। একমাত্র ব্যতিক্রম মনসুর। সে জুয়েলের পা ধরা তো দূরে থাক, পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পায় না কেবল জয়িনার জন্য, বড় জটিল সমীকরণ। আর জয়িনার আদরের ছেলে জুয়েলের বিয়ে। 4 মেয়ের মধ্যে বড় 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। হালকার মধ্যে পার হয়ে গেছে মেয়েগুলো। জয়িনার মেয়েগুলো ভারী পয়মন্ত। বড় 3টার জন্য 3 গ্রামের 3 শিক্ষিত ছেলে নিজে এসে 3 মেয়েকে সোনাদানা দিয়ে মুড়িয়ে নিয়ে গেছে। যৌতুকে সেরকম দিতে হয়নি, বরং বড়জনকে সেদে যা দিয়েছে মেজো আর সেজো মেয়েকে স্বামীরা সেটুকুই নেয়নি। তবে 3 জনের আগ্রহ করে মেয়ে নিয়েছে। অবশ্য নেবে নাই কেন? রূপে গুণে লেখাপড়া আদব কায়দা তার মেয়েদের জুড়ি মেলা ভার। লোকজন নামডাক শুনে আগ্রহ করে বিয়ের সম্বন্ধ নিয়ে আসতো। সেভাবে পার হয়েছে 3 জন। 3 জন এখন ভালোই সুখে আছে। তাদের নরম স্বভাব আর চৌখো যোগ্যতা দিয়ে স্বামীর ঘর মন সংসার সবই জয় করে নিয়েছে। এবার চতুর্থটার পালা। যাবতীয় গোল বেঁধেছিল মনসুরের এই ছোট মেয়েটাকে নিয়ে। মেয়েটা নিজে পছন্দ করে একটাকে ধরেছিল। সেই ছেলে বিয়ের পরপর মেয়েকে তার দরজাল মায়ের হাতে তুলে দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। আর মেয়ে সেখানে শ্বশুরবাড়িতে ঝিগিরি করছিল। ব্যাপারটা পছন্দ হয়নি মনসুরের। মেয়ে জামাইকে সরাসরি ফোন করে জিজ্ঞাসা করছিল, এভাবে কতদিন চলবে? সে কি তার স্ত্রীকে এভাবে রাখতে চায়? জামাই জবাবে বলছিল, এই ব্যাপারে তার মা যেভাবে চায় সেভাবে থাকতে হবে জ্যোতিকে। শুনে মনসুর তাকে অশ্রাব্য দুটো গালি দিয়ে জানতে চেয়েছিল, সে কি নপুংসক নাকি যে তার স্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না? এরপর মনসুর মেয়েকে নিয়ে এসেছিলেন নিজের কাছে। সেই থেকে মেয়ে এখানেই আছে। ভালো সম্বন্ধ খোঁজ চলছে। মনসুরের সাপ কথা, ছেলে মতামত না হলে সেখানে সে মেয়ে দেবে না। এর মাঝে জুয়েলটার বিয়ে দিতে হচ্ছে। ছেলেকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যাপারে জয়িনা বদ্ধপরিকর। যেন তেন ঘর থেকে মেয়ে আনতে রাজি নন। আর জয়িনার ইচ্ছা পূরণ হয়েছে। জুয়েলের জন্য মন মতো ঘর থেকে মেয়ে আনছে।
মেয়ে যেমন সুন্দর তেমনই বড় ঘরের। মেয়ের বাবা একেবারে ঢেলে দিয়েছে জুয়েলকে। ব্যবসা করার জন্য টাকা পয়সা তো দিচ্ছে, উপরন্ত মেয়েকে নিয়ে থাকবে বলে নতুন ঘর তুলে তাতে নতুন আসবাবপত্র দিয়ে একেবারে সাজিয়ে দিয়েছে। আর জরিনার গর্বের শেষ নেই। তার জুয়েল যে আসলের রত্ন এটার প্রমাণ মিলল। কেবল মনসুর মনমরা। তার মনমরা ভাব বিরক্ত করছে জরিনাকে। রাগ করে বলছে, আপনি সারা জীবন এমন কেন? আমার পোলার ভালো কিছু হোক এটা আপনি দেখতে পারেন না? সবসময় কোনো না কোনো বাহানা খাড়া করেন। বাহানা না জুয়েলের মা, হেরা যে তোমার পোলাটারে কিনে ফেলাইছে তুমি এটা বুঝতেছো না? না বুঝতেছি না। এইখানে বেচাকেনা কি আছে সেটা পরে বুঝবা। সাধে কি কই মাইয়া মানুষের আক্কেল আটুর নিচে? হ্যাঁ, আমার আক্কেল আটুর নিচে। আপনি চায়ের মাইয়া, আক্কেল কোনখানে কন দেখি? আগে জায়গা মতোই আছে, কারণ আমার মাইয়ের জানে তাদের কাজ কি। তারা ঘোড়া ডিঙায় ঘাস খায় না। যে তার নিজের সীমার ভিতরে থাকে সে ভালো থাকে, যে সীমার বাইরে যায় বিপদ তার জন্য। জানি না, এত ভেদের কথা বুঝি না। জৈনা মুখ ভার করে। মঞ্জুর দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে যায়। সদ্য বিবাহিত জুয়েল আজকাল বউ পাগলা হয়েছে, ঘর ছেড়ে নড়তেই চায় না। ব্যাপারটা জৈনার বুকে আলপিনে খোঁচা মারতে ধৈর্য ধরে। সে জানে এই ছেলে তার হাতছাড়া হবার নাই। ছেলে তার আজ পর্যন্ত নিজে হাতে ভাত বেড়ে খায়নি। হাতে মেখে খেয়েছে খুবই কম, কড়া গুণে বলা যাবে সেটা। সারাদিন জরিনের হাতে ভাত খেয়ে অভ্যস্ত জুয়েল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে জরিনার হাতে ভাত না খেলে জুয়েলের পেট ভরে না। ফলে এমন দিন গেছে যে জরিনার গা ভর্তি জ্বর বা শরীরের ব্যথা উঠে বসতে পারছে না। তেমন দিনগুলোতে জুয়েলকে তারই খাইয়ে দিতে হয়েছে, নয়তো অভুক্ত থেকেছে। এসব দেখে মনসুর খুব রাগ করত, কিন্তু জরিনা সেই রাগ আমলে নেয়নি। জুয়েলকে কোনোদিন বলেনি এবার নিজে হাত দিয়ে খা। একটা জটিল সময়ের কথা ভেবে সেদিনের এই কষ্টগুলো স্বীকার করে নেওয়া। আজ সেই জটিল সময় উপস্থিত। ছেলে তার বউয়ের নেওয়াটা হয়েছে। তা যে হবে এটা জরিনা জানতো, বরং এটাই নিয়ম। তবে এই আদর যে বেশি দিন টিকবে না সেটা অনেক সত্যি। প্রাথমিক আবেগটা কেটে গেলে মায়ের হাতে ভাত খেতে মন চাইবে তার। জরিনা ধৈর্য ধরে থাকে এবং হাতে নাতে ফল পায়। জুয়েল প্রাথমিকে আবেগ কেটে গেছে। আজকাল সে বিকেল আর রাত ছাড়া বাকি সময় ঘরের বাইরেই থাকে। প্রথম কিছুদিন সকালের নাস্তা বউকে নিয়ে ঘরে বসে খেয়েছে। আজকাল সকাল হলে দাওয়া এসে জরিনার ভাষায় ম্যা ম্যা করতে থাকে। প্রিয় পুত্রের এই আহ্লাদিটাকে জরিনা তার পৌরত্ব ভোরকে কাটিয়ে পূর্ণ যৌবনে হয়ে যায়। এজন্য তার সেই ছোট্ট জুয়েল। জরিনা দ্রুত বেরিয়ে এসে অভ্যস্ত হাতে ঘরে তোলা ঘি দিয়ে পরোটা ভেজে ভুনা মাংসের সাথে ছেলের মুখে তুলে দেয়। নবপরিণীত বধূ তা দরজার আড়াল থেকে দেখে আর ছটপট করে। মনে মনে রেগে ফেটে পড়তে ইচ্ছে করছে, কিন্তু রাগ প্রকাশ করা বোকামি হবে ভেবে চুপ থাকে আর অপেক্ষা করতে থাকে রাতের। মনে মনে বলতে থাকে, রাতের সোয়াগ নিতে আসবি বান্দরের বাচ্চা। রাত বাড়ে, জুয়েল আসে না। বিরহের যত্ন সইতে না পারে জুয়েলের নতুন বউ পাখি নিজেই ছুটে আসে। ছটপটি বলে, আম্মা আপনার ছেলে কই? জৈন গর্ব ভরে বিছানার দিকে তাকায়, ইঙ্গিত দেখে বলে, কই আর যাইব, পাগলাটা আজকে আমার বিছানাতে ঘুমিয়ে পড়ছে। আর তো এমনিই স্বভাব, আমার হাতে ছোঁয়া পাইলে আর চোখ মেলে পারে না। দোহানা কিমু নাক ডাকতেছে। পাখি পরম অভিমানে সেদিকে তাকিয়ে আফসোস সিদ্ধ হয়ে যায়। ইচ্ছে করে জুয়েলের নাক টানা মুখে জোরে একটা ছেঁচা মেরে জাগিয়ে দেয়, কিন্তু উপায় নেই। তার জেলার মায়ের সামনে মশা তাড়ানো সম্ভব না। এখন কি করবে পাখি? অনাগত রাতের একাকিত্বের অসহনীয় কষ্ট অনুভব করে পাখি মনে মনে কাঁদতে থাকে। সেই অশ্রু জরিনার চক্ষু গোচর হয় না। সে স্মিত হেসে বলে, যাও মা, তুমি গিয়ে শুইয়ে পড়ো। ওরে আজ আর ডাইকে লাভ নেই, সে উঠবে না। কিন্তু এইটা কেমন কথা আম্মা? মানে সে নিজের জায়গা ছাইরা এইখানে থাকবে কেন? ঘরে গিয়ে আরাম করে শোক। আপনারও তো কষ্ট। কি যে কও, আমার কষ্ট শোনো। আমার পোলারে আমার চেয়ে বেশি চেনো না তুমি। তুমি এখন তোমার ঘরে যাও, আর যদি বিশ্বাস না করো
তয় ডাইকে দেখতে পারো, নিতে পারলে নিয়ে যাও। পাখি লাজ লজ্জা মাথা খেয়ে জুয়েলকে ধাক্কা দেয়, আলগোছে চিমটি মারে। তাতে কাজ হলো না, সশব্দে দেখে। এই যে উঠেন, আপনার আম্মা ঘরে শুইছেন কেন? আম্মা কই শুবে? এই যে। আরে উঠেন না। জুয়েল নড়ে না। কুম্ভকর্ণের ঘুম বুঝি এর চেয়েও পাতলা। জুয়েল নড়েও না, তাকায়ও না, যেন কোনো বিকার নেই। এদিকে জরিনা নির্লিপ্ত ভঙ্গিতে পান সাজে আর হাসে। পান মুখে পড়ে সুখী সুখী ভঙ্গিতে বৌমার দিকে তাকে হাসে আর বলে, এইবার শান্তি হয়েছে? অনেক তো ডাকলা, এইবার যাও, গিয়ে শুয়ে থাকো। গিয়ে আমার পোলাটাকে শুইতে দাও। কয় রাত জানি ঘুমায় না পোলা। আহত অভিমানে পাখি ফিরে যায়। একাকী ঘর আর লোহার পিঞ্জর। পাখি সারা রাত ছটপট করে। শরীর আর মনের যুগপৎ কষ্ট সহ্য করতে না পেরে পাগলের মতো লাগে। জমানো ক্ষোভে তাড়িয়ে ফেরে পাখিকে। নির্ঘুম রাত কাটিয়ে সকাল উঠে গোসল সেরে তৈরি হয়ে যায়। জুয়েল তখনও ঘুমে। পাখি নাস্তা খায় না। শ্বশুরকে এসে জানায় সে বাপের বাড়িতে যাবে। বাপের জন্য তার কেমন করছে শুনে জরিনা মাথা নাড়ে। পাখির ধারণা ছিল জরিনা বাধা দিবে বা জুয়েলকে ডেকে দেবে। জরিনা এসব কিছুই করে না, যেন সে জানতো এমনটা হবে। সোজা অ্যাপেলকে ডেকে বলে, আয় অ্যাপেল, যা তোর ভাবিরে বাপের বাড়িতে দিয়ে আয়। মাইয়াটা বাপের জন্য মন কাঁদতেছে। আহারে আহারে। পাখির অব্যক্ত যন্ত্রণা বুকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। জুয়েল মরার মতো পড়ে থাকে। আফিমের ঘোর কাটেনি তার। সামান্য দিয়েছিল জরিনা, এক সর্ষে দানা পরিমাণ। ভাতের সাথে মেখে খাইয়ে দিয়েছিল, তাতে এই অবস্থা। যাক, তবু তো কলিজার টুকরো ছেলেটা তার কাছে কিছুক্ষণ থাকলো, এটা আবার কম কিসের। জরিনা জানে পাখি এবার নতুন চাল চালবে। এক টেকনিক রোজ রোজ চলবে না। অবশ্য জরিনা হাতে আরও অনেক টেকনিক আছে ছেলেকে নিজের কাছে ধরে রাখতে, ঠিক সময় মতো কাজে লাগাবে। তাড়াহুড়ার কি আছে? জুয়েল ঘুম ভাঙতে বেলা হয়। সময় জেনে সে যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয় পাখির চলে যাওয়ার কথা শুনে। আহত বিস্ময়ে বলে ওঠে, কী কও আম্মা, সে আমারে একটা বড় ডাকলো না পর্যন্ত? জয়না ছেলেকে আশ্বস্ত করে বলে, থাক, ও ওর উপরে রাগ করিস না বাবা। পোলা মানুষ, বাপের জন্য মন কাঁদতেছিল, তার জন্য আর অপেক্ষা করতে নেই। আমি বুঝাই সুঝাই পাঠালাম। বিয়ের পর বাপের জন্য মন কেমন লাগে তা আমি জানি। এই সময় স্বামীর চেয়ে বাবা মায়ের প্রতি টান বেশি হয়। এখন তার সংসারে মায়া হয়নি, আস্তে আস্তে হইব। তুই অত চিন্তা করিস না বাবা, আমি ওরে বুঝাই দিমু। তুই যায়া ওরে নিয়ে আয়। না, অনুগত্যা পেয়ে অভ্যস্ত পুরনো রাগ মাথা চড়ায় উঠেতে অভিমানে ঘাড় শক্ত করে বলে, যেমনি একলা গেছে তেমনি একলা ফিরে আসবে। আর বাপের চাকর না আমি। আনন্দের গলার কাছে কুণ্ডলি পাকিয়ে আলজিভ ধরে ঝুলতে থাকে। শ্রেয়মান হেসে জরিনা কপট ধমকে বলে, যা ছ্যামরা, সবটা খালি জিদ করে। এইটুকু বলে ঘরের কাছে মন দেয় জরিনা। দুদিন পার হয়, পাখি ফেরে না। জুয়েল জল থেকে স্থলে আছাড়ি পাছাড়ি খায়। বৃদ্ধা দাদি আরজুদা সবই বুঝেন, কিছু বলে না। নাত বউটা সামনে থাকলে ওকে বুঝাইতো। জুয়েলটাকে বোঝাতে পারবে না, কারণ জুয়েল চাবি ওর মায়ের হাতে। পাখি কতটা সুবিধা করতে পারবে তিনি জানেন না। একদিন জুয়েলকে না জানিয়ে জরিনা রওনা দেয় বেয়াইয়ের বাড়ি। বৌমা জোর করে রাগ ভাঙিয়ে ফিরিয়ে আনে নিজ বাড়িতে। বেয়ের বাড়িতে প্রশংসার বন্যা বয়ে যায়। সবাই বলে, কপাল দিয়ে শ্বশুরি পাইছিস রে পাখি, পোলার মা নিজে আইছে তোরে নিতে। পাখি কোনো কথা বলে না। রাতে বাড়ি ফিরে অনাকাঙ্ক্ষিতভাবে পাখিকে পেয়ে জুয়েল বাঘহারা হয়ে যায়। আবেগমন্থিত হবার আগে বেরসিক চণ্ডাল রাগটা এসে সমস্ত মুহূর্ত ধূলিসাৎ করে দেয়। অনেকে না বলা কথা জমেছিল বুকে, সবটাই পাথর চাপা পড়ে যায় রাগ নামের রাগের প্রকোপে। জুয়েলকে কিছুই বলা হয় না। মায়ের ঘরে গিয়ে ভাত খেয়ে সেখানেই শুয়ে পড়ে। জল ভরা চোখে পাখি চেয়ে চেয়ে দেখে স্বামীর আবেগহীন অভ্যর্থনা। ইচ্ছে করে ছুটে গিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে যায়। প্রাণের মায়া পড়ে না। আবারও ত্রাণকর্তা হয়ে এগিয়ে এসে জরিনা। বউকে ধমকে ছেলেকে নিজের ঘরে পাঠায় সে। জুয়েল ফিরে আসে ঘরে। পাখি বলে, দেখ, যে মায়ের ঘরে ঘুমাইসনি বইলা একদিনে আমারে ফেইলা চইলে গেলি, সেই মা আজকে
তোমারে আর আমারে এক করে দিল। আমার মায়েরে তুমি চিনলে না। পাখি বোবা চাহনিতে তাকিয়ে থেকে মনে মনে পড়ে ওর মায়ের বলে দেওয়া কথাটা। আসার আগে ওর কানে মন্ত্র গুঁজে দিয়েছিল তিনি। মাগো, বেটা জাতটা বড় নেছার। এগোর গোলাম বানাইতে চাইলে আগে বান্দি হর লাগো। দুনিয়ার বড় বড় রাজা বাদশারা রানী থুইয়া হেরেমে পইড়ে থাকতো কেন জানোস? কারণ হেরেমবাসীরা কলা জানতো। তরে কলা জানতে হব। এগুলোগে শক্তি দিয়ে না, ছলা কলা দিয়ে জিতন লাগো। তোর শাশুড়ি দেখলি না কেমন ছলা কলা বুঝাইল? মায়ের ইঙ্গিত বুঝতে দেরি হয়নি পাখির। আজ কথাটা মনে পড়ে গেল। সকল রাগ অভিমান একপাশে ছুঁড়ে ফেলে ঝপ করে জুয়েলের পায়ে লুটিয়ে পড়ল পাখি। জুয়েল পুরুষ মানুষ, অমানুষ না। দুনিয়া যেমন শক্তের ভক্ত, নরমের জম পুরুষের ঠিক তার উল্টোটা। পুরুষ মানুষ শক্তের জম আর নরমের বড় ভক্ত। জুয়েলের বুকের ভেতরটা গুমড়ে মরা চাওগুলো হঠাৎ করে অপবিত্র হয়ে ওঠে। আবেগের ঘূর্ণিঝড়ে রাগ অভিমান কোথায় উড়ে যায় টেরই পায় না। জমে থাকা ইচ্ছেগুলোকে বাধা দেওয়া মুশকিল হয়ে পড়ে। নতুন করে প্রণয়কাব্য রচিত হয় পুরনো বাসর ঘরে। জুয়েল আসতেই আসলে বড় করিতকর্মা ছেলে। শ্বশুরের দেওয়া টাকায় বেশ ভালো ব্যবসা করেছে আজকাল। দিন যত যাচ্ছে ব্যবসা ততই ফুলে ফেঁপে পড়ছে। সবটা নাকি পাখির বুদ্ধিমত্তায়। কথাটা খোদ জুয়েলের। সেদিনের পর থেকে পাখির সাথে আর কোনোদিন বিবাদ বাঁধেনি জুয়েলের। পাখি সে সুযোগই দেয়নি। শ্বশুর শাশুড়ি সহ পুরো সংসারের দায়িত্ব একা হাতে নিয়ে ফেলেছে। পাখি বুঝে ফেলেছে জুয়েল আপাত দৃষ্টিতে শক্ত হলেও মেরুদণ্ডহীন একটা ছেলে। তাকে চাইলে নাচানো যায়। সেই কারণে জরিনার কদাচিৎ মুখ ঝামটা কিংবা আরজুতা বেগমের প্যানপানি গায়ে না মেখে হাসি মুখে সংসার করে যায় পাখি। তার ধৈর্য আর অধ্যবসায়ের কাছে হার মানে জুয়েল সহ বাকি সবাই। পাখির উদ্যোগে একদিন আপেলের বিয়ে হয়। পাখি নিজে দাঁড়িয়ে থেকে দেবর আপেলকে কমলা নামের এক মেয়েকে বিয়ে করেন। দেখতে সে কমলার মতোই সুন্দরী, তবে কমলা সুন্দরী হলেও বুদ্ধিমতী। সে একদিনে বুঝে গেছে তার দেবরানী পাখি এ বাড়ির প্রাণ। জয়িনা নামেই যা, তাকে চালায় পাখি। জুয়েল ভাই পাখির হাতের মুঠোয়। এর মধ্যে একদিন আরজুদা গত হয়। মারা যাওয়ার আগে তিনি জরিনাকে ফিসফিস করে বলে, আফসোস তোর কপালে খারাপিটা দেইখা যাইতে পারলাম না। শুনে জরিনা মুখ শক্ত হয়ে বসে থাকে। বাড়ির মুরব্বি মারা গেলেও নাকি বাড়িতে বরকত চলে যায়। কথার সত্য কিনা জরিনা জানে না, তবে বাড়ির সমস্ত ক্ষমতা যে পাখির হাতে চলে গেছে তা বোঝার জন্য বুদ্ধিমতী হবার দরকার পড়ে না। আজকাল জুয়েল ব্যবসা নিয়ে বড়ই ব্যস্ত থাকে। মায়ের হাতে খাওয়ার অভ্যাস ছুটে গেছে সে কবে। আজকাল সে মাঝে মাঝে বউয়ের হাতে খায়। বউ বাচ্চাদের খাইয়ে জুয়েলকে খাইয়ে তবেই জিরোয়। শাশুড়িকে আরামের কথা বলে বলে কবে যে এই বাড়ির সব কিছু সে হারাম করে ফেলেছে জয়িনা নিজেও ব্যাপারটা বোঝেনি। বোঝার পর তার কিছু করার থাকে না। তার উপর ছোট মেয়েটা এখনও গতি করতে পারেনি। মনসুরের বয়স হয়েছে। সে আজকাল কাজকর্ম ছেড়ে ঘরেই বসে থাকে। কাজে জয়িনা ফনা গোটানোর ছাড়া উপায় নেই। তারপরে একদিন তুচ্ছ কথার জের ধরে তুলকালাম বেঁধে যায়। ঝামেলাটা পাখিই বাঁধায়। জুয়েল তখন বাড়ি ছিল না, তাই পাখি চড়া হতে কোনো সমস্যা হয় না। জুয়েল রাতে বাড়ি ফিরে সব শুনে মায়ের উপর রেগে যায়। জুয়েলের সেই গতানুগতিক চণ্ডাল রাগ। ইতিমধ্যে মায়ের পুরনো কীর্তি অনেকটা জানা হয়ে গেছে তার। পাখি তাকে পেঁয়াজের পরত ছাড়ানোর মতো একটা একটা করে ঘটনার জট খুলে খুলে সব বুঝিয়েছে। জুয়েল সেদিনই বুঝতে পেরেছে তার মা প্রতি মায়ের অতিরিক্ত আদর জুয়েলের জীবন শান্তির অন্তরায়। কথাটা বোঝার পর থেকে মায়ের প্রতি অনুগত্য কমে গিয়ে মনটা বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। আর সেই রাগে ঘি ঢালার কাজটা করলো পাখি নিজেই। অবশেষে যা হবার তাই হলো। জুয়েল রাগে ফেটে পড়ল। ছেলের সৃষ্টিছাড়া রাগ কাণ্ডে হতভম্ব জরিনা। অরক্ষিত আবেগ জয়িনের রাগের স্ফুলিং আজ পাখির বদলে জুয়েলের গায়ে গিয়ে পড়ল। স্বামীর রাগের দাবানল পুরি জ্বলে উঠল। পাখি থেকে হট এয়ার বেলুনে বানিয়ে স্বামীকে নিয়ে উড়াল দেয় বাপের বাড়ি। শূন্য ভিটায় জয়িনা একা পড়ে থাকে। মনসুর চেয়ে চেয়ে সবই দেখে, কিন্তু
কিছু বলে না। সে জানতো একদিন এমনটাই হবে। ভারসাম্য শক্তি কাউকে সোজা হতে দেয় না। জুয়েলের ভক্তি ভারসাম্যহীন বলে তার মত, ছেলেরা কখনো মা কখনো বউয়ের দিকে ঝুঁকে। এদের নিজেদের কোনো মেরুদণ্ড থাকে না। সৌভাগ্যবশ জৈনার ছোট মেয়ে জ্যোতির বিয়ে ঠিক হয়ে গেল। এবার বোনের বিয়েতে যা করার আপেল একাই করলো। আপেলের বউটা গোড়া থেকে হিংসুটে আর অমিশুক। আপেল ব্যাপারটা বুঝলেও নীরবে থেকে। বউ কিংবা মা কাউকে ঘাটায় না। বড় ভাইয়ের মতো তাবেদারি জীবন চায় না তার। স্বাধীন সচেতন থাকার চেষ্টা শুরু করে থেকে। কমলা যদিও রোজ তাকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করে, কিন্তু আপেল সব বুঝক্ষর হতে রাজি না, তাই হু হা করে। ওর মনোভাব বোঝা কমলার জন্য কঠিন। জ্যোতির বিয়ে হয়ে চলে যাওয়ার পর থেকে দারুণ অসুস্থ হয়ে যায় জরিনা। মায়ের অসুস্থতার খবর পেয়ে মেয়েরা সবাই নিয়মিত এসে মাকে দেখে যায়, তাকে নিতে চায়। জরিনা কারোর সাথে যেতেই রাজি না। তার দু চোখ শুধু এক নজর জুয়েলকে দেখার জন্য ছটপট করতে থাকে, কিন্তু জুয়েল এ বাড়িতে আসে না। ছোট বোনের বিয়েতে দাওয়াত পেয়েও না, এমনই রাগ। অবশ্যই জুয়েলকে আরেক নজর না দেখে পৃথিবী ছাড়েন জরিনা। মায়ের মৃত্যু সংবাদটাও জুয়েলের কানে পৌঁছায় না। বার্তাবাহক রাস্তা থেকে বকশিস দিয়ে ফিরিয়ে যায় পাখির ভাই, শিখিয়ে দেয় বলবেন আমাদের সাথে দেখা হয়নি। জুয়েল না আসা অবধি বৃদ্ধ মঞ্চুর ততটা বিস্মিত করেনি। সে জানতো আজকে জুয়েল একদিন জরিনাই তৈরি করেছে। মঞ্জুর কাউকে কিছু বলে না, নিজের জীবনের বিপদের জন্য অপেক্ষা করতে থাকে। নামাজ পড়ে আর আল্লাহ করে, তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও মাবুদ, আমাকে কারো মুখোমুখি করো না। মনসুর জানে আরজুদা জরিনার পর এবার তার পালা। আপেল তার সিজল ছেলে, বাপের যথেষ্ট খোঁজ খবর রাখে, কিন্তু কমলা চৌধুরীর কাছে সেও নস্যি। মনসুর বেলার পর বেলা না খেয়ে থাকলেও আপেলের কানে তা পৌঁছায় না। মনসুর নিজেই ছেলেকে জানায় না যে কমলা বাচ্চা নিয়ে দুপুর 2টো পর্যন্ত ঘুমিয়ে থাকে, আর তাকে নাস্তার বদলে একবার দুপুরে গড়ালে ভাত দেয়। ইতিমধ্যে একদিন মায়ের মৃত্যু সংবাদের মারফত জুয়েলের কানে পৌঁছলে সে পাগলের মতো ছুটে আসে বাড়িতে। তার পেছনে সে পাখি আর তার পুরো পরিবার। সবাই জুয়েলকে দেখিয়ে আজহারি করতে থেকে দুষতে থেকে আপেলকে আর মনসুরকে। আমাদের একটু জানানোর দরকার মনে করলেন না? এতদিন পর হয়ে গেলাম আমি। আচ্ছা, আমাদের না হয় না জানালে, তার কলিজার টুকরো ছেলেটাকে তো বলবেন। মনসুর কোনো জবাব দেয় না এসব কথায়। আপেল বসবা জড়ায় না। পাখি স্বামীকে সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরিয়ে যায়। জুয়েল বাড়ি ফিরে গেলেও তার মন পড়ে থেকে বাপের প্রতি। বাপের অনুজ্জ্বল পুষ্টিহীন চেহারা তাকে অনেক কথা কানে কানে বলে দেয়। একদিন কাউকে না বলে আচমকা সকালে এসে হাজির হয় বাপের উঠানে। যা ভেবেছিল তাই। বাপ তার দাওয়ায় বসে বসে শুকনো মুড়ি চিবাচ্ছেন, সামনে পানিটা পর্যন্ত নেই। এদিকে আপেলের বউয়ের দরজা সেটে বন্ধ। বুঝতে বেগ পেতে হয় না। কলিজা ফেটে খান খান হয়ে যায় জুয়েলের। আপেলের বউকে ডেকে কিছু বলে না। সে কেবল আপেল বাড়ি ফিরলে তাকে ডেকে বলে, আমার ঘরটা ঘাটি পরিষ্কার করে দেই, আমি এখানে আইসা পড়ুম। আপেল কোনো কথা বলে না। কমলা সরাসরি কিছু বলার সাহস পায় না। আপেলকে বলতে গেলে সে গোয়ারের মতো বলবে, ভাইজান তার ঘরে ফিরবে, তাতে তোমার কি? শুনে কমলা মুখে কথা জোগায় না। তবে পাখি যে আজ তার অধিকারের সর্বোচ্চ প্রয়োগ করে রাগে তেতে বলে ওঠে, হঠাৎ করে ওইখানে যাইবে মানে? কইলে হইল নাকি? কেমনে কি হবো? বাচ্চা গো, স্কুল মাদ্রাসা। জুয়েল শান্ত ভঙ্গিতে পাখিকে থামিয়ে দিয়ে বলে, এসব অসুবিধা হইব না, তোমরা থাকবে এইখানে, আমি সপ্তাহে একবার এসে দেখা করে যাবো তোমাদের সাথে, আর তোমাদের যা লাগে দিয়ে যাবো, কিন্তু মায়ের মতো বাপের চোখে না দেখা বিদায় দিতে পারুম না। জুয়েলের কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে যায়। মারে হারাইছি, এইবার কি বাপেরও হারাইতে বলো? পাখি বুদ্ধিমতী মেয়ে, স্বামীকে ঘাটায় না। নির্দ্বিধায় সংসার তুলে এনে শ্বশুরের ভিটায় বসত গড়ে তুলে। মনসুর আজকাল আদরের অভাব নেই। জুয়েল নিজ হাতে বাপকে খাইয়ে দিয়ে গোসল করি, তবেই কাজে যায়। রাতে ফিরে আপেলকে ডেকে বলে, শোন, যতক্ষণ আমি বাড়িতে না থাকুম তুই আব্বারে দেখিস, বুঝোস? হ্যাঁ বুঝছি, চিন্তা করি না, আমি কমলারে বইলা। কমলার বাপ না এটা, জুয়েল গর্জে ওঠে। সে পাখিরও বাপ না।
আমাকে দুই কুলাঙ্গারের বাপ। এইবার বুঝছস? জুয়েলের কথার ভঙ্গি নতুন ঠেকে আপেলে। সে অকচকে বলে ওঠে, জি ভাইজান বুঝছি। রাতে জুয়েলের বাপের পা টিপতে টিপতে মৃদু স্বরে ডাকে, আব্বা। ও আম্মা। ঘুমের ঘরে জবাব দেয় মঞ্জুর, জায়গা আছেন? হ্যাঁ জায়গা আছি। দীর্ঘশ্বাস ফেলে মঞ্জুর, বলে, তুই বারে বারে আমারে জাগ না থাকার কথা জিজ্ঞাসা কর কেন? মনে করস মইরা গেছে কি না? ভয় পাইস না, মরি নাই এখনো। জুয়েল কিছু না বলে ডুকরে কেঁদে ওঠে, বলে, আম্মার মতো আমারে না বইলে চইলে যাইয়েন না আব্বা। মঞ্জুর ছেলের মাথায় তার শীর্ণ হাতখানি রাখেন। জুয়েল বাপের হাতটা জড়িয়ে ধরে বলে, আব্বা, আমি এরকম কুলাঙ্গার হইলাম কেন আব্বা? আমার কোনো ভাই বোন তো এরকম হয়নি, আমি কেন হইলাম? মঞ্জুর কেবল দীর্ঘশ্বাস ফেলে, জবাব দেয় না। জুয়েল বলতে থাকে, আপনি আমারে শাসন করতে পারলেন না আব্বা? আপনার পায়ের জুতাটা দিয়ে আমারে মারতে পারলেন না? মঞ্জুর দীর্ঘশ্বাস ফেলে বলে, মারতে চাইছিলাম রে বাপ, তোর মা দেয়নি। জুয়েল নীরবে কান্না ভেঙে পড়ে, গুনগুন করে বলতে থেকে, ও মা গো মা, কুলাঙ্গার ছেলে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।